বেশিরভাগ আসনেই মনোনয়ন প্রত্যাশী একাধিক যোগ্য প্রার্থী থাকায় আগামী নির্বাচনে বাছাই নিয়ে ব্যাপক বিচার বিশ্লেষণ করতে হচ্ছে বিএনপিকে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যাতে প্রার্থী না হন সে বিষয়ে থাকবে দলের কঠোর বার্তা। তবে প্রার্থী বাছাই চূড়ান্ত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পরেই। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। গণতন্ত্রে ফেরার বহুল কাঙ্ক্ষিত ওই নির্বাচনের প্রার্থী হওয়ার দৌড়ঝাঁপ শুরু হয়েছে আরও অনেক আগে থেকেই। ৩০০ আসনের বেশিরভাগেই বিএনপির হয়ে ভোট করতে ইচ্ছুক একাধিক যোগ্য প্রার্থী। একক প্রার্থী ঘোষণার আগ পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় সক্রিয়। তবে মনোনয়ন প্রতিযোগিতা যেন নির্বাচনের সময় দলকে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলে সে বিষয়ে সতর্ক বিএনপি। দ্বন্দ্ব এড়াতে কেন্দ্র থেকে তৃণমূলে দেয়া হচ্ছে বিশেষ বার্তা। যেসব আসনে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশি বা প্রার্থিতা নিয়ে বিরোধ, এমন এলাকাগুলোতে প্রার্থী বাছাইয়ে সতর্ক বিএনপির নীতি নির্ধারকরা। প্রত্যেকটি আসনে একাধিক প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে, শুধু 2 জন নয়, অনেক আসনে আমাদের 5-7 জন 10 জন পর্যন্ত যোগ্য প্রার্থী আছে। সুতরাং আমরা আমাদের একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের প্রার্থী সিলেকশনের বিষয়টা দেখতে হচ্ছে। এখন আমরা সেই কাজটা করছি জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক। আমরা খুব শিগগিরই আসন ভিত্তিক একক প্রার্থীকে আমরা মাঠে কাজ করার জন্য আমরা গ্রিন সিগন্যাল দেব। বিএনপি স্থায়ী কমিটির কয়েকজন নেতাকে এলাকা ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। তারা দলের একক প্রার্থী নিশ্চিত করতে আসন ভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথাও বলছেন। জনগণ মনে করে বিএনপির জন্য এটা সুদিন, বিএনপির জন্য অত্যন্ত পজিটিভ, ইতিবাচক একটি পরিস্থিতি। সে কারণে আমাদের কিন্তু প্রার্থীও বেশি হবে এবং তারা যার যার এলাকায় তাদের প্রার্থীপদ ঘোষণা দেওয়ার জন্য চেষ্টা করছে। আমাদের নেতাদের মধ্যে কে সবচাইতে জনপ্রিয় এটার আমরা যাচাই করব। আমরা যাকে প্রার্থী দিলে পাশ করার সম্ভাবনা বেশি থাকে তাকে আমরা প্রার্থী করব। দল যাকে মনোনয়ন দেবে দলের স্বার্থে সবাইকে সেই দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার পরামর্শ দিচ্ছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭১-এর চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার কথা থাকলেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তা নষ্ট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মত বিনিময় শেষে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, পিআর পদ্ধতি বোঝে না জনগণ, তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আগামী সংসদকে নিতে হবে। সোমবার রাজধানীর গুলশানে খ্রিস্টান ফোরামের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি নেতারা। সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনে জয়ী হলে অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলবে তার বিএনপি। আমরা যে বাংলাদেশকে অসাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে। এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার কারণ জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক। এই সময় পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার কথা বলেন বিএনপি মহাসচিব। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে, আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। বিএনপি ক্ষমতায় গেলে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সব ধর্মের অনুসারীদের অংশগ্রহণ নিশ্চিত করবে বলেও জানান তিনি। ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করেছে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনকে বোঝার জন্য গণভোট আগে হওয়া দরকার বলে মত জামায়াতে ইসলামীর। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে করতে ইসিকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে জামায়াত। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সাথে বৈঠক শেষে এই কথা জানান তিনি।
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন ৫৪ বছরের নির্বাচনে প্রচলিত পদ্ধতিতে সুষ্ঠু ভোট হয়নি, তাই ইসিকে জামায়াতে ইসলামী পিআর ও প্রচলিত দুই পদ্ধতি বিবেচনা করার আহ্বান জানিয়েছে। এসব বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা বলেছে ইসি, জানান মোহাম্মদ তাহের। বলেন পিআর পদ্ধতিতে ভোট হলে কারচুপির সুযোগ থাকবে না। তিনি জামায়াত নভেম্বরে গণভোট চায়, আলাদা দিনে হলেও গণভোটে মানুষের অংশগ্রহণ কমবে না। গণভোট আগে না হলে বা পিআর পদ্ধতি না হলে জামায়াত নির্বাচন বর্জন করবে কিনা এমন প্রশ্নে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রাজনীতিতে যদি বা কিন্তু বলে কিছু নেই। পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা তো কমে যাবে। তো আমরা বলেছি যে আপনারা দুইটা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত। ইলেকশন যদি কোনো জায়গায় দখল হয়ে যায় তাহলে রিফর্মসের ব্যালটও দখল হয়ে যাবে, সুতরাং একটার সাথে আর একটার ভাগ্য অঙ্গাঙ্গভাবে জড়িত হয়ে যাবে। ৬৮.২% নারী ও ৪৫.৯% পুরুষ সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি সম্বন্ধে কিছু শোনেননি। বেড়েছে সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা, আর ভোটের ব্যাপারে অনাগ্রহ দেখা গেছে শ্রমজীবী নারীদের মধ্যে। বেসরকারি ৩টি সংস্থার পরিচালিত জরিপ নিয়ে সকালে এক গোলটেবিল বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। ভোটারদের চিন্তাভাবনা জানতে ২ ধাপে জরিপ চালায় বেসরকারি সংস্থা ভয়েস ফর রিফর্ম, ব্রেইন ও ইনোভেশন। এ নিয়ে ধারাবাহিক আলোচনার আয়োজন করে আসছে তারা। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে হয়ে গেল ৩য় ধাপের বিশ্লেষণ ও গোলটেবিল আলোচনা, যার শিরোনাম ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব। ১০,৪১৩ জনের ওপর চালানো জরিপে প্রশ্ন রাখা হয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বিষয়ে। এ নিয়ে প্রতিক্রিয়া জানান ৪,৫০০ উত্তরদাতা। এতে দেখা যায় বেশিরভাগই পিআর বিষয়ে কিছু শোনেনি। ৬৮.২% নারী রেসপন্ডেন্ট বলেছে তারা আপার হাউস পিআর সম্পর্কে শুনেনি। ৪৫.৯% পুরুষ ভোটার বলেছে তারা শুনেনি। ভোটের বিষয়ে শ্রমজীবী নারীদের আগ্রহ ও অনাগ্রহের দিকে আলোকপাত করেন ইনোভেশনের গবেষকরা। নারীদের সাথে আমার মনে হয় সবচেয়ে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে কথা বলা। তো আমার এই সুযোগটা হয়েছিল, আমি যেহেতু বিভিন্ন জায়গায় যাই রিসার্চের কারণে, বেশ কিছু নারীর সাথে আমি কথা বলেছি এই বিষয়টা নিয়ে। তার মধ্যে আসলে যখনই প্রশ্ন করেছি যে আপনি কি ভোট দিবেন, বেশিরভাগই আসছে যে ভোট দিয়ে কি হবে। তো আসলে নারীরা মনে করছেন না এখনো যে তার মতামতটা ম্যাটার করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। নির্বাচনে কোন দলকে ভোট দেবেন এ বিষয়ে সিদ্ধান্ত না নেওয়া ভোটারের সংখ্যা বাড়ছে বলেও আলোচনায় উঠে আসে। তখন আমাকে বললেন আমার ভোটে কি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ। বলেন, উপদেষ্টারা টাকা লুট করেননি, তাই পালানো বা সেফ এক্সিটেরও দরকার নেই। এছাড়া সরকারি প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের কার্যক্রম সরকার আপাতত এগিয়ে নেবে না বলেও জানান উপদেষ্টা। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫-এর গেজেট অনুযায়ী দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক ৫ দলের নেতারা। এবার প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদ্রাসার দাওরা হাদিস সনদপ্রাপ্তদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে ডিও লেটার দেওয়া হয়েছে বলে জানালেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এ সময় জানান, সঙ্গীত শিক্ষকের বিষয়টি নিয়ে যে ঘোষণা দেওয়া হয়েছে সেটি এই সরকারের সময়ে বাস্তবায়িত হচ্ছে না। সঙ্গীত শিক্ষার যে ঘোষণাটা, এটা খুব দ্রুত বাস্তবায়িত হচ্ছে না। যে সমস্ত কওমি মাদ্রাসার ছাত্রের দাওরা হাদিসের সনদ আছে, ওনাদেরকে প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে নিলে তারা ধর্ম, বাংলা এগুলো খুব ভালো করে পড়াতে পারবেন। উপদেষ্টা জানান, নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বর্তমান সরকার। বলেন, সেফ এক্সিটের প্রশ্নই আসে না, কারণ উপদেষ্টারা কোনো টাকা লুট করেননি। তো আমরা একটা ইলেকটেড গভর্নমেন্টকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারি, এটা আমাদের কত বড় সফলতা। একটা নির্বাচিত সরকারের কে যদি আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এটা আমাদের জন্য বড় কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নেই, আর আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো টাকা লুট করি নাই। আগামী হজের নিবন্ধনের সময়সীমা বাড়বে বলেও জানান ধর্ম উপদেষ্টা। আমরা আশাবাদী
সময় একটু বাড়তে পারে, ওনারা যদি অ্যালাউ করেন বাড়বে, এটাই আমরা ধরে নিতে পারি। কালকে সৌদি গভর্নমেন্টের সাথে আলোচনা হলেই আমরা এটা বুঝতে পারব। সচিবালয় উপদেষ্টা আরও জানান, কয়েক বছরে 990 হজ এজেন্সির হজ ও ওমরা বাবদ আটকে থাকা প্রায় 38 কোটি টাকা সৌদি আরব থেকে ফেরত আনা হয়েছে। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা কলেজে শিক্ষক হেনস্থার প্রতিবাদে আগামীকাল সারা দেশের সরকারি কলেজে কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ 3 দিনের মধ্যে দেওয়ার দাবিতে সোমবার শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের একটি অংশ। শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে শিক্ষক শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে বলছেন শিক্ষা গবেষকরা। রাজধানীর 7টি কলেজকে বিলুপ্ত করে সম্প্রতি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকে এর পক্ষে বিপক্ষে শিক্ষার্থীরা আন্দোলন করছে। সোমবার ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক বহাল রাখা এবং কলেজে স্বকীয়তা রক্ষার দাবিতে বিক্ষোভ কর্মসূচি দেয় শিক্ষার্থীদের একটি অংশ। আরেক অংশ 7 কলেজের প্রজ্ঞাপন 3 দিনের মধ্যে দেওয়ার দাবিতে কর্মসূচি দেয়। এ সময় ঢাকা কলেজে শিক্ষকদের সাথে প্রজ্ঞাপনের দাবি তোলায় শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। শিক্ষকরা অভিযোগ করেন, কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেছে আন্দোলনকারীরা। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদেরও মারধর করা হয় বলে অভিযোগ তাদের। দেখি শহীদ মিনারের সামনে ধস্তাধস্তি চলছে, টানা হেঁচড়া চলছে আমাদের শিক্ষকদের সাথে ছাত্রদের। কয়েকজন মার খেয়েছে, অল্প হলেও মার খেয়েছে, এটা আমরা কেউ আশা করিনি। এটা আমাদের আশার কি বলবো, বড় ভাইদের কাছে এটা আমরা আশা করিনি। পরবর্তীতে ঢাকা কলেজে বাকি কলেজের শিক্ষকরা এসে সমাবেশ করে। 14-10 মঙ্গলবার সকল সরকারি কলেজ ও অন্যান্য অফিসে অবস্থান করে সর্বাত্মক কর্মবিরতি ও কারাবাস ধারণ। এদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের একটি অংশ। শিক্ষকরা আমাদের সাথে না থেকে শিক্ষকরা আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। এই যে 7 কলেজ নামক যে একটা আমাদের যে অভিশাপ, এই অভিশাপের ক্ষোভে আমরা আজকে পড়ার টেবিল রেখে আমরা এখন কোথায়? আমরা এখন রাজপথে। 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশকে গোঁজামিল বলছেন শিক্ষা গবেষকরা। তারা বলছেন, কলেজগুলোর স্বকীয়তা বজায় রেখে বিশ্ববিদ্যালয় করা হোক। এটা আসলে যারা করেন আমার ধারণা তারাও নিজেরাও পরিষ্কার না। তো বিশ্ববিদ্যালয়ের চিন্তা চেতনার সাথে আসলে এই জিনিসগুলো যায় না, যে সকালবেলা ইন্টারমিডিয়েট পড়ানো হবে, দুপুর পর থেকে বিশ্ববিদ্যালয়, তো এগুলো যায় না আসলে। তো এই ওভারঅল আমি বলবো যে একটা লেজেগোবর অবস্থা। শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে শিক্ষক শিক্ষার্থীরা এখন মুখোমুখি অবস্থানে বলছেন তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 6 টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম বাড়ানো হয়েছে 13 টাকা, আর 3 টাকা বাড়ানো হয়েছে খোলা সয়াবিন তেলে। সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 189 টাকা থেকে বেড়ে 195 টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিনের দাম 3 টাকা বাড়িয়ে 177 টাকা এবং পাম তেলের দাম 13 টাকা বাড়িয়ে 163 টাকা নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা। এছাড়া 5 লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে 945 টাকা। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্য তেলের দাম সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম কাল থেকে কার্যকর হবে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।